আমি তোমার ছোট হয়ে বিয়ে করেছি আর তুমি বড় হয়ে ভয় পাচ্ছ মেয়ে? বিয়ে করে মনে হচ্ছে খুব সাহস হয়ে গিয়েছে আপনার। হয়েছে তো। ঠিক আছে, দেখব আপনার কত সাহস। এসো এসো, দেখাবো। আপনার নেতা সাহেব যখন বাসায় থাকবে না তখন কিন্তু দেখাতে হবে সাহস। তাহলে হবে না। সাহস দেখে ভয় পেলাম আপনার। সানজিকে নিচে এনে বসানো হয় নির্ধারিত আসনে। মুহিতের পরিবারের সকল আত্মীয় স্বজন একে একে সবাই কুশল বিনিময় করে নতুন বউয়ের সাথে। সানজিকে দেখে সবারই বেশ পছন্দ হয়। উষ্ণ আলিঙ্গনের সঙ্গে আদুরে বার্তার নাজুক নববধূকে আগলে নেয় প্রত্যেকে। সান্নিধ্য দূর হতে বোনকে দেখে ক্ষীণ হাসে। ছোটবেলায় আম্মা সানজিকে লাল শাড়ি পরিয়ে বউ সাজিয়ে ছবি তুলে রাখত। পুতুলের মতো লাগতো দেখতে। সানজিকে সম্ভবত তাদের কোনো ছেলের আত্মীয় স্বজন কখনো কোলে নেয়নি কিংবা স্পর্শ করে আদর করেনি ছোটবেলায়। এক্ষেত্রে সারফরাজ সান্নিধ্যের কঠিন নিষেধাজ্ঞা ছিল। দুজনের কেউ কোনোভাবেই তাদের বোনকে স্পর্শ করতে দিত না। মনে পড়ে সানজির প্রথম স্কুলে যাওয়ার দিন বাবার কোলে তুলে আদর করে দিয়েছিল। অতঃপর চাচুর কোলে নেওয়ার আগেই সান্নিধ্য গর্জে উঠে না করেছিল। টান দিয়ে সরিয়ে এনেছিল বোনকে। এই নিয়ে অশান্তি বেঁধে যায়। বাবা ধমকে দফা রফা করে দেয়। তবুও সে টলে না। কোনোভাবেই সে তার বোনকে ছুতে দিবে না। সানজি ছিল একই রকম। ভাইয়েরা যেটা বলবে সেটাই সে শুনবে। এক্ষেত্রে বাবা আম্মার আদরে অনুরোধ করলেও কলতো না। সেই সম্ভাব তার আজও যায়নি। সান্নিধ্য বা সারফরাজ যেটা বলবে এক বাক্যে সেটা মেনে নেওয়া তার ধর্ম। কিন্তু বাবা কিংবা আম্মা হাজার বুঝিয়েও মানাতে পারবে না। পাথরের বুকে কেমন এক শূন্যতা অনুভব করে সান্নিধ্য। মনে হচ্ছে ভেতর হতে কেউ টেনে হিঁচড়ে তার ছোট্ট সানজিকে নিয়ে যাচ্ছে। তাদের যত্নের পুতুলটাকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। এই মেয়েকে ছাড়া তো এ বাড়ি শূন্য খা খা করবে। থাকবে কিভাবে? জরিমানা করবে কে? কি ভাবছিস? এই মেয়েটা এত তাড়াতাড়ি বড় হয়ে গেল কেন? মেয়েরা চোখের পলকে বড় হয়ে যায়। ওকে দেখে আম্মার সাজানো সেই ছোট্ট পুতুলটার মতো লাগছে, অথচ আজ নাকি তার সত্যি বিয়ে। সারফরাজ মলিন হাসে নিস্তব্ধ এক ব্যথায়। শূন্যতায় দুপুর হতে গলা দিয়ে খাবার নামছে না তার। শুধুমাত্র সৌজন্যতার খাতিরে মুখে হাসি রেখে সব কাজ করে যাচ্ছে। বুকের ভেতরে বইছে তার অসমকালীন ঝড়। শক্ত হওয়ার সান্নিধ্য, ওর সামনে নরম নরম হলে ভেঙে পড়বে। সানজি যদি পছন্দ না করতো মুহিতকে, ওকে এখন কোনোভাবেই বিয়ে দিতাম না আমি। আজ যা কিছু হচ্ছে শুধুমাত্র ওর ইচ্ছায়। আমার তো কখনোই মনে হয়নি সানজি বড় হয়েছে ওকে বিয়ে দিতে হবে। সেই 7 বছরের মাথায় 2 শিং বাঁধা সানজি চোখে ভাসে শুধু। রাত 9টা। হুট করে বিয়ে বাড়ির আমেজ স্থবিত হয়ে ওঠে মুহিতের চাচার কথায়। সবাই আসলেও এখনো অবধি পৌঁছায়নি মুহিত। অথচ সে নাকি সবার আগে বের হয়েছে। এদিকে সবাই ভেবেছিল হয়তো মুহিত সবার শেষে রওনা দিয়েছে, তাই এতটা সময় লাগছে। আশ্চর্য, এত সময় তো লাগার কথা নয়। মুহিতের বাবা, মুহিতকে ফোন করো তো, ছেলে এখনো আসছে না কেন? ফোন বন্ধ। মোহিত কি একাই ছিল গাড়িতে? জি, নতুন গাড়ি কিনেছে কালকে। ওর ইচ্ছে ছিল সর্বপ্রথম সানজিকে তুলবে গাড়িতে, এজন্য কাউকে সঙ্গে নেয়নি। আমরাও তাই আর জোর করে দিই। সানজিৎ দূর হতে সবার কথাবার্তা দেখে শেহরিনের হাত চেপে ধরে। আতঙ্কিত চোখে তাকিয়ে বলে, কি হয়েছে? মুহিত আসেনি এখনো? কিছু হয়নি আপু, ভাইয়া এসে যাবে এক্ষুনি। তুমি প্লিজ শান্ত হও, কোনো ভয় নেই ইনশাল্লাহ। এখনো আসছে না কেন তাহলে? এই তো এসে যাবে। পথঘাটের ব্যাপার, একদম ঠিক সময়ে তো পৌঁছানো যায় না, তাই না? আমার ভীষণ ভয় লাগছে। সময়ের মতো সময় বয়। উপস্থিত অতিথিরা হয়ে ওঠে অধৈর্য। বরের আত্মীয় স্বজন বাবা মা এসেছে, অথচ বরের কোনো খোঁজ নেই। শুরু হয়ে যায় কানা ঘষা। ফোনে ফোনে অস্থির হয়ে উঠলেও অপর পাশ হতে আসে না কোনো প্রত্যুত্তর। মিসেস নাজনীনের হাত পা কাঁপছে ভীষণভাবে। মেয়ের দিকে তাকাতে ভয় লাগছে তার। যদি কোনো দুর্ঘটনা কিংবা অন্য কিছু হয় তাহলে এই মেয়েকে সামলাবে কি করে সে? মনে মনে অনবরত আল্লাহকে স্মরণ করতে থাকে। সান্নিধ্য চুপচাপ দাঁড়িয়ে আছে বাবার পাশে। সারফরাজ দিক বিদিক ভুলে কি করবে বুঝে উঠতে পারছে না। ইতিমধ্যে লোক লাগিয়ে দেওয়া হয়েছে মুহিদের খোঁজে।
সবাই দুর্ঘটনা জনিত কারণ আশঙ্কা করে হতাশায় নির্জ্বলিত হয়ে পড়ছে। আমাকে এভাবে আটকে রাখার কি কারণ? লোকজন তো গিয়েছে, তুমি যে কি করবে? আমি যে কিছু না করলেও বাইরে বের হতে আপত্তি কিসে? আপত্তি অনেক কিছু সান্নিধ্য, বোঝার চেষ্টা করো। বাইরে অলরেডি মিডিয়ার লোকজন এসে হাজির হয়ে গেছে। পুরো হালি শহর জেনে গিয়েছে তোমার বোনের হবু বর নিখোঁজ। মিডিয়া তো মিডিয়ার কাজ করবেই, আমার কাজ আমাকে করতে দিচ্ছ না কেন? তুমি তো মোহিতকে পেলেই খুন করে ফেলবে, এটা তো আমি ভালো করে জানি। সেটা তো আমি হতে দিতে পারি না, তাই না? আগে খুঁজে বেরটা তো করতে দাও। চুপচাপ থাকো, পারলে বোনকে গিয়ে সামলাও। সান্নিধ্য নিজের ভেতরের জ্বলন্ত ক্রোধটাকে আধা ঘন্টা যাবৎ নিয়ন্ত্রণে হজম করে যাচ্ছে, পারছে না নিজের নিকৃষ্ট রূপকে প্রস্ফুটিত করতে। সানজি শেহরিন না থাকলে এতক্ষণে সেটা বেরিয়ে যেত, ভাঙচুর করে ফেলতো সবকিছু। শুধুমাত্র এই দুটা মানুষের জন্য ধৈর্যের চরম পরীক্ষা দিয়ে যাচ্ছে সে চুপচাপ। স্যার, সান্নিধ্য পিছু ঘুরে তাকায়। ঘর্মান্ত শরীরের রিমন তার দিকে ফোনটা এগিয়ে দিয়ে নিস্তেজ গলায় বলে, আসিফ ভাই। হ্যালো। হ্যালো ভাই, আফিকুর মুহিত রাত 8:45-এ সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছে। সান্নিধ্য এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। অতিরিক্ত রাগে তার কপালের শিরাসহ হাতের রক স্পষ্ট হয়ে আসে। আগুনের বশীভূত হতে থাকে সে। ক্ষুরধার দৃষ্টিতে তাকিয়ে ডান হাত মুঠো পাকিয়ে বলে, শোরের বাচ্চা, কয়দিন থাকবে পালিয়ে? দেশের মাটিতে পা দেওয়ার সাথে সাথে যেখানে পাবি চা পাতি দিয়ে ঘাট থেকে মাথা আলাদা করে দিবি, কোনো কথা হবে না। বলতে হবে না ভাই, ওর অপেক্ষায় থাকবো আমরা। সান্নিধ্য কান হতে ফোন নামিয়ে রিমনকে দিয়ে দেয়। তীক্ষ্ণ গলায় বলে, বাইরের অবস্থা কি? যে যেমন পারছে নিজেদের মতো করে নিউজ তৈরি করছে। সব সরিয়ে দাও, দরকার হলে থানায় কল করো, একটা কুকুরও যেন না থাকে। জি ভাই। রিমন চলে যেতেই সান্নিধ্য সানজির কাছে যাওয়া মুহূর্তেই তার ফোন জোরালোভাবে ভাইব্রেট হয়ে ওঠে। পকেট হতে ফোন বের করে দেখে সেই আননোন নাম্বার হতে খুদে বার্তা। সুইট হার্ট, মন ভাঙার চেয়ে বিয়ে ভাঙার কষ্টটা কি বেশি? মন খারাপ করো না হ্যান্ডসাম, আমি তো মন খারাপ করিনি, জাস্ট একটু কলেজায় ঘা দিলাম তোমার। হ্যাভ এ গুড নাইট। যদি মনে করিস এই ছেলেই তোর জীবনের সব কিছু, যার দেওয়া ধোঁকা তুই সহ্য করতে পারবি না, অগোচরে নিজের ক্ষতি করার চেষ্টা করবি, নিজেকে বিচ্ছিন্ন করে ফেলবি, তাহলে আমার কিছুই বলার থাকবে না। আর যদি ধোঁকা এবং সত্যিকারের ভালোবাসার মধ্যে পার্থক্য বুঝতে পারিস, যে ধোঁকা দিয়েছে তোকে তাকে ঘৃণা করতে পারিস, তার জন্য নিজের জীবন বিসর্জিত না করিস, তাহলে ভাইদের ডাকিস, সবসময় আছি। সানজির চোখের নীরব অশ্রুরা প্রবাহমান নদীর মতো বয়ে যায়। কাজল লেপটে কালো হয়ে গিয়েছে চোখের কোণ জুড়ে। নিস্তব্ধ মূর্তি সে। সান্নিধ্যের বলা কথাগুলো তার মস্তিষ্কে বিচরণ করে ঠিকই, কিন্তু মুখ ফুটে বলতে পারে না কিছু। তার কাছে এখনো মনে হচ্ছে সবকিছু দুঃস্বপ্নের ন্যায় ঘিরে আছে। ঘুম ভাঙলেই হয়তো সব ঠিকঠাক হয়ে যাবে। মৈথ নিশ্চয়ই আসবে। কেন আসবে না? মৈত্র তাকে কথা দিয়েছে। মৈত্র নিজেই তো বিয়ের জন্য পাগল হয়েছিল, কত কি করে রাজি করিয়েছে সবাইকে। তাহলে আজ কেন সে ধোঁকা দিবে? কেন নিরুদ্দেশ হয়ে যাবে? কেন মাছ সমুদ্রে ফেলে দিবে? তবে কি সে ভালোবাসেনি সানজিকে? পুরোটাই কি অভিনয় ছিল? কষ্ট পা, কান্না কর, কিন্তু সেটা নির্ধারিত সময়ের জন্য, দীর্ঘস্থায়ী করিস না। কারণ তোর চোখের পানিতে যে ধোঁকা দিয়েছে তার কিছুই আসবে যাবে না। সে রিল্যাক্স মুডে সব কিছু এনজয় করবে। তুই যদি নিজেকে ভেঙে ফেলিস তাহলে বুঝবো তোর সাথে একজন বিশ্বাসঘাতকতা করেছে, আর তুই সেটা সমর্থন করছিস। একজন প্রতারকের জন্য আফসোস করছিস। আমি তো ভালোবেসেছিলাম। মুখোশধারী ছিল, ভালোবাসা ভুলে যা। তোর ভালোবাসার মূল্য অনেক বেশি, এসব ফ্রডদের জন্য না। মূল্যহীন বস্তুকে কেন দামি হিসেবে মূল্যায়ন করবি? মানুষ এত ভয়ঙ্কর ভাইয়া, মানুষ এত বহুরূপী, আমি তো বিশ্বাস করতে পারছি না। মুহিত মুহিত আমাকে ঠকিয়ে চলে গিয়েছে। কেন করলো এরকম ভাইয়া? আমার সাথে তো ওর কোনো দ্বন্দ্ব ছিল না।
ভালোবেসে আবার এভাবে ছুঁড়ে ফেলে গেল? সারফরাজ এগিয়ে এসে বোনের মাথায় হাত রাখে, নীরব কণ্ঠস্বর ভেদ করে বলে, অভিনয় বলতে একটা শব্দ আছে, ভুলে যাস না। মানুষকেই বলা হয় অভিনেতা। শুধু পর্দার জীবনেই মানুষ অভিনয় করে না, বাস্তব জীবনেও করে। যাদের কাছে ভালোবাসা শব্দটার কোনো গুরুত্ব নেই, তারা মোহিত হয়। মানুষ ঠকাতে, মন ভাঙতে এদের বিশেষ কোনো কারণ লাগে না। কষ্ট পাবি তাদের জন্য। ড্রয়িং রুম জুড়ে ভয়াবহ নিস্তব্ধতা। পারিবারিক আত্মীয় স্বজন আর বাহিরের নিকটস্থ কিছু পরিচিত গেস্ট ছাড়া সবাই প্রায় চলে গিয়েছে। এক প্রকার সিসি বর তুলেই প্রস্থান করেছে সবাই। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা এত প্রভাবশালী ব্যক্তির মেয়ের সঙ্গে যে ঘটবে তা যেন ঘুণাক্ষরেও কেউ ভাবতে পারেনি। দোষ গুণের বিচার বিশ্লেষণ করতে করতে সবাই সুখ নিবাস ছেড়েছে। রাত তখন 10:30। মুহিদের বাবা মা সহ বরপক্ষের সকল আত্মীয় স্বজন লজ্জায় কুণ্ঠিত হয়ে বিদায় নেয়। তাদের ছেলে যে অগোচরে এমন বিষাক্ত ছক কষে এসেছে এটা তাদের জানার বহির্ভূত ছিল। অথচ ছেলে নিজে তাদেরকে বিয়ের জন্য চাপ দিয়েছে। এক প্রকার বাধ্য হয়েই এত তাড়াতাড়ি আকদের আয়োজন করা হয়েছিল। আর সেই ছেলেই কিনা সবার মাথা হেট করে দিয়ে সিঙ্গাপুর চলে গেল। সানজি অসহায়ের মতো চারদিকে তাকিয়ে দেখে। ভেতরটা তার খা খা করছে, কান্নাগুলো দলা পাকিয়ে গলায় আটকে আসছে। সে নিজেকে যে কিভাবে দাঁড় করিয়ে রেখেছে সবার মাঝে নিজেও অজানা। অথচ সমস্ত শরীর তার টালমাটাল হয়ে কাঁপছে। সে স্বপ্ন দেখছে না, না কিছু ভ্রম। সব সত্য, সব কিছু সত্য। মৈত্যাকে ঠকিয়ে অনেক দূরে পাড়ি জমিয়েছে। ঠকে যাওয়ার কষ্ট এত কেন প্রখর, বুকের ভেতরে ছিন্নভিন্ন করে তুলছে যে। বৌমা, শান্তিকে উপরে নিয়ে যাও। এসব নিয়ে আর কথা বাড়াতে চাই না। আজকের মতো এখানে শেষ হোক। তবে আমার মেয়েকে যে ব্যক্তি এভাবে চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছে তার জবাবদিহিতা আমি নিবই। শেহরিন তিথি দুজনে ধীর পায়ে সানজির কাছে এসে দাঁড়ায়। বিমর্ষ কায়াকে নিজ কক্ষে নিয়ে যেতে উদ্যক্ত হলে সানজি অনরচিত্তে দাঁড়ানো সান্নিধ্যের সামনে এসে দাঁড়ায়। চোখের জলকে উপেক্ষা করে কাপা কণ্ঠস্বরে বলে, আমি চাই না যে আমাকে ঠকিয়েছে তার নৃশংস মৃত্যুর কারণ তুই হ ভাইয়া। আমি চাই না সে আমার হাতে কোনো শাস্তি পাক। সে যদি আমাকে ঠকিয়ে জিতে যেতে চায় তাহলে আমি হারতে রাজি আছি। অন্যায়কারীর বড় শাস্তি তার করা অন্যায়। এই অন্যায় একদিন তাকে বাজেভাবে ঠকাবে। সৃষ্টিকর্তা যেন আমাকে সেই দিন দেখার সৌভাগ্য দেয়। কতগুলো মানুষকে নিরুত্তর করে দিয়ে শেহরিন তিথির সাহায্যে সানজি উপরে চলে যায়। বিধ্বস্ত তার রূপ, বিধ্বস্ত তার মন। সদ্য ভালোবাসা গড়া সুন্দর একটা স্বপ্ন তৈরি করেছিল সে। কত আশা, কত আকাঙ্ক্ষার মাখা ছিল সবকিছু। নতুন সংসার, নতুন জীবনে পা রাখার আনন্দ সব ধূলিসাৎ করে দিয়ে লোকটা এইভাবে তাকে ফেলে চলে গেল। কি ব্যাপার নাজনীন, কোনো সমস্যা হয়েছে কি? বাইরের মানুষজন কি সব বলাবলি করছে? সব ঠিকঠাক আছে তো? সরি, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল। তাল কেটেছে স্বর্ণহারা হয়ে যাওয়া এক মুহূর্তেই হঠাৎ আগমন ঘটে রাজ্জাক সাহেব, মিসেস নীলা এবং অন্বেষার। বাসার অভ্যন্তরে প্রবেশ করতেই সবার নিস্তব্ধ চেহারা দেখে তারা একে অপরের মুখ চাওয়াচাওয়ি করে। বড় মামা এগিয়ে এসে করুণ নিঃশ্বাস ছেড়ে বলেন, একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে রাজ্জাক, আমার ভাগ্নিটা বিয়ে ভেঙে গিয়েছে। কি বলছো ভাইজান? কিভাবে? দুলাভাইয়ের কি হয়েছে? মিসেস নীলা সোফায় নিরুত্ত হয়ে বসা থাকা মিসেস নাজনীনের কাছে গিয়ে দাঁড়ায়। বিস্মিত কণ্ঠে জিজ্ঞেস করে, আপা, ভাইজান এসব কি বলছে? সানজিদার বিয়ে ভেঙে গিয়েছে মানে? ঠিকই শুনছো। কিন্তু কেন? জানি না আমি নীলা, আমার মেয়েটার কপালটাই হয়তো খারাপ। মিসেস নাজনীন হুট করে দু হাতে মুখ ঢেকে কান্নায় মুষড়ে পড়েন। পুরো ড্রয়িং রুম জুড়ে এক চাপা আর্তনাদিত সুর বেজে ওঠে। নির্বাক সবাই, সান্ত্বনা দেওয়ার ভাষা যেন হারিয়ে ফেলেছে। ফুপি প্লিজ কান্না করো না। তুমি কান্না করলে আমাদের কি ভালো লাগে বলো? প্লিজ কান্না করো না। বিয়ে ভেঙেছে তো কি হয়েছে? বিয়ে হয়ে তো আর ভাঙেনি, সব ঠিক হয়ে যাবে দেখো। অন্বেষা মিসেস নাজনীনের কাছে এসে হাঁটু মুড়ে বসে, দু হাতে আগলে নিয়ে তাকে বোঝানোর চেষ্টা করতে থাকে নানান কথা বলে। সযত্নে চোখের জল মুছিয়ে দিতে দিতে বলে, তুমি কান্না করলে সানজি আরো কষ্ট পাবে ফুপি। নিজেকে শক্ত করো প্লিজ।
অম্বিকা কত পরিবর্তন হয়ে গিয়েছে, ড্রেস আপও কত পরিবর্তন হয়েছে, কি সুন্দর বুঝদারের মতন কথা বলতে শিখে গেছে, দেখেছো? সেটাই তো দেখছি। ইস, এই পরিবর্তনটা আর একটু আগে হলে নিশ্চিত সান্নিধ্যর বউ হয়ে এই বাড়িতে আসতে পারতো। সান্নিধ্যের দু মামি অন্বেষাকে নিয়ে ফিসফিসানোর কথাবার্তা কোনো এড়ায় না মিসেস নীলার। আশেপাশের পরিস্থিতি অবলোকন করে সে ধীর পায়ে তাদের পাশে এসে দাঁড়িয়ে বলে, আমার মেয়ে হাজারে একটা আপা, আগেই বলেছিলাম একদিন ঠিক বুঝতে পারবেন। আজ দেখছেন তো, তাই এবারে ছোট বউ কোথায়? তার বুঝি এসবে কিছুই যায় আসে না। এখানে আমাদের চাওয়া বা না চাওয়ার কি আছে নীলা? সান্নিধ্যের জীবনসঙ্গী হিসেবে যাকে ভালো লেগেছে তাকেই বিয়ে করেছে। তবে শেহরিন মেয়েটা খারাপ নয়, বউ হিসেবে যথেষ্ট ভালো আছে, বেশ মিশুক। এমপির বউ হয়ে বিন্দুমাত্র অহংকার নেই। তবে সত্যি কথা বলতে আমার শেহরিনের চেয়ে অন্বেষাকেই বেশি পছন্দ ছিল ভাবি। খারাপ বলছি না, তবে চেয়েছিলাম নিজেদের মধ্যেই কেউ একজন বউ হয়ে আসুক। মিসেস নীলা সান্নিধ্যের ছোট মামির কথায় কিছুটা প্রশ্রয় পায়। লম্বা করে দীর্ঘশ্বাস টেনে বলে, কথাটা বললে তো খারাপ শোনাবে। নাজনীন আপা আর ভাইজান আমাদের সাথে অন্যায়টা করছে, দেখুন নিজেদের মেয়ের সঙ্গে সেটাই ঘটলো। অন্যায়ের কি আছে নীলা? এভাবে বলছো কেন? তারা তো কষ্ট কম করেনি। এখন সান্নিধ্য যদি বিয়ে করতে নাই চায়, তুমি কি জোর করে ধরে বেঁধে ওকে বিয়ে করে নিতে পারবে? চাইলে সব কিছুই হয় বড় আপা। আপনি শেহরিনের প্রতি হয়তো আসক্ত, এজন্য তার পক্ষ নিয়ে কথা বলছেন। আমি কারোরই পক্ষ নিয়ে কথা বলছি না। অন্বেষাকে আজ যেমন দেখছি, এই দেখাটা যদি আগে দেখতাম নিশ্চয়ই আমিও চাইতাম সান্নিধ্যর সঙ্গে ওর বিয়ে হোক। আর যা হয়ে গিয়েছে তো গিয়েছেই, আর তো বলে লাভ নেই। এসব কথা ছাড়ো এখন। মিসেস নাজনীনকে বেশ খানিকক্ষণ বুঝিয়ে অন্বেষা উঠে আসে। লোকজন ভর্তি বিস্তর ড্রয়িং রুমের এক পাশে দাঁড়াতে হুট করে তার নাকে ভেসে এসে তীব্র পারফিউম ও সুগন্ধ। পাশ ঘুরে তাকাতেই দেখতে পায় কালো শার্ট প্যান্ট পরিধানে চকচকে এক পুরুষকে। গেট আপেই যার উচ্চ আভিজাত্য প্রকাশ পাচ্ছে। মাঝখানে স্বল্প খানিক দূরত্ব মিটিয়ে লোকচক্ষুর আড়ালে কণ্ঠ নামিয়ে বলে, এত সুন্দর করে কথা বলেন কিভাবে আপনি? আমি তো আপনার কথা শুনে মুগ্ধ হয়ে গিয়েছি। নামটা জানতে পারি? ফ্লার্ট করছেন? মোটেই না, আমি সুন্দরীদের সঙ্গে ফ্ল্যাট করতে পারি না, হয় না আমার দ্বারা। আমি তো দিব্যি বুঝতে পারছি আপনি আমার সঙ্গে ফ্লার্ট করছেন। জেল ছাটানো চুলগুলোর মাঝে হালকা হাত বুলিয়ে পকেটে হাত ঢুকিয়ে নেয় মানবটি। ঠোঁটের সামান্য হাসি ঝুলিয়ে বলে, ফ্ল্যাট করে যদি আপনার সঙ্গে পরিচিত হতে পারি তাহলে আমি ফ্ল্যাট করতেই চাই। হঠাৎ এত আগ্রহ কেন হলো? আপনাকে দেখে আগ্রহ সৃষ্টি হলে আমার কি দোষ ম্যাডাম? অন্বেষা বাঁকা চোখে তাকিয়ে দেখতে থাকে মানবটিকে। পোশাক পরিচ্ছদ সহ সম্পূর্ণ গেটআপ বড়লোকি ছোঁয়া। সন্দেহ কণ্ঠে জিজ্ঞেস করে, সান্নিধ্যের ফ্রেন্ড আপনি? সরি, সান্নিধ্যের ফ্রেন্ড কেন হব আমি? তাহলে? আমার বাবা আর সান্নিধ্যের বাবা বিজনেস পার্টনার। সান্নিধ্যের সঙ্গে আমার কোনো যোগসূত্র নেই, তার ভাইয়ের সঙ্গে ব্যবসায়িক কাজ আছে। বিজনেসম্যান? ইয়েস, চট্টগ্রামের মধ্যে আমাদের শিল্প প্রতিষ্ঠানগুলো টপে। গ্রেট। পরিচিত হতে পারি কি? অন্বেষার ঠোঁট কামড়ে নীরব হেসে বলে, ওকে, হতেই পারে। থ্যাঙ্কস ম্যাডাম। রাহাত চৌধুরী। অন্বেষা আদ্রি। প্রিটি লেডির নামটাও প্রিটি। ভালো হাওয়া দিতে পারেন দেখছি, বাট আপনিও কিন্তু বেশ হ্যান্ডসাম। ওয়াও, সুন্দরী হতে প্রশংসা পেলাম। বাই দ্য ওয়ে, এখানে পরিবেশটা একটু অন্যরকম, আই মিন একটু ডিফিকাল্ট। ইফ ইউ ডোন্ট মাইন্ড, ক্যান ইউ গো আউটসাইড অ্যান্ড সিট সাম হোয়ার? বাহিরে মিন্স? গার্ডেনে, যদি আপনার কোনো সমস্যা না থাকে। সমস্যা হলে ইটস ওকে। অন্বেষা আশেপাশে নজর বুলিয়ে সান্নিধ্যের দিকে দৃষ্টি স্থির করে। তীক্ষ্ণ চাহনিতে সে পর্যবেক্ষণ করে কয়েকক্ষণ। নেতা সাহেবের চুপচাপ সোফায় বসে ফোনে মগ্ন হয়ে আছে। মুখবয় দেখে মনে হচ্ছে আশেপাশে কোনো বিষয়ে তার কোনো ধ্যান ধারণা নেই, সে ব্যস্ত তার কর্মে। অন্বেষা দৃষ্টি ঘুরিয়ে নেয়, মুখে স্বতঃস্ফূর্ত হাসি বজায় রেখে বলে,
ওকে, লেটস গো। আমি একটু একা থাকতে চাই প্লিজ। সানজির নিরস কণ্ঠের অনুরোধে শেহরিন তিথি পরস্পর দৃষ্টি বিনিময় করে, অতপর মুখে জোরপূর্বক হাসি টেনে বলে, ঠিক আছে, তবে কোনো সমস্যা হলে জানাবে কেমন? আমরা নিচেই আছি। তিথি বের হয়ে যাওয়ার জন্য উদ্যুক্ত হলে শেহরিন সন্তর্পণে সানজির চোখের কোণে জমে থাকা জলগুলো মুছে দিতে দিতে বলে, যে হৃদয়টা তোমার ভেঙেছে সেটার যত্ন নাও আপু। তোমার ক্ষত তোমাকেই সারাতে হবে। আমরা কোনো সান্ত্বনা দিব না। দুঃসময়ে সান্ত্বনা নেয়ার ক্ষমতা থাকে না, নিজেকেই নিজের দেখভাল করতে হয়। তুমি তো কোনো অন্যায় করনি, তাই অনুরোধ করব নিজেকে বিনা কারণে শাস্তি দেবে না। আশা করি তুমি তোমার মায়া করবে, একজন প্রতারকের মায়ায় নিজের ক্ষতি করবে না। সানজি ঠোঁটে ঠোঁট চেপে মাথা নিচু করে নিজের কান্না নিবারণ করে। আলতোভাবে মাথা নেড়ে সায় জানাতেই শেহরিন এক পলক চেয়ে চুপচাপ বের হয়ে দরজা চাপিয়ে দেয়। দু কদম এগোতেই হুট করে মুখ ফুটে অস্পষ্ট সুরে কান্নার আওয়াজে পায়ের গতি থেমে যায় শেহরিন তিথির। স্পষ্ট অনুধাবন করতে পারে সানজি কান্না করছে। তিথি ফের সানজির কক্ষের অভিমুখে যেতেই শেহরিন বাধা সাধে, নমনীয় কণ্ঠে বলে, ভাবি প্লিজ যাবেন না। যাব না মানে? সানজি কান্না করছে। কান্না করাটা খুব স্বাভাবিক ভাবি, বলে কয়ে আমরা কতক্ষণ আটকিয়ে রাখবো? কান্না করে না, কান্না করে না হয় ভেতরটা ঝেড়ে ফেলুক, কষ্টগুলো বের করে দিক। ভেতরে চেপে রাখলে আরো বেশি কষ্ট পাবে। আমরা তার চেয়ে বরং খেয়ালে রাখি আপু যেন নিজের ক্ষতি না করে কোনো। জানি না কি হচ্ছে এসব, আর ভালো লাগছে না আমার। আচ্ছা, সানজি তো তোমাকে বলেছিল মোহিতের কথা, শুনলাম দেখাও করেছো। তুমি এত বুদ্ধিমতী মেয়ে, বুঝতে পারোনি? 2 ঘন্টার আলাপচারিতায় আমি যদি আপনার সাথে হাসি খুশিভাবে কথা বলি, আপনি কি আমার ভেতরটা ধরতে পারবেন ভাবি? পারবো না ঠিক, বাট পরিচয়টা তো আগে থেকেই তোমাদের। শেহরিন শান্ত দৃষ্টিতে তাকে নমুদ স্বরে বলে, আমার সাথে আলাপচারিতা হয়নি, আমাকে শুধু জানিয়েছিল আপু। তুমি ভুল করেছো শেহরিন, তোমার উচিত ছিল সান্নিধ্য বা সরফরাজকে আগেই জানানো। ওরা আগে থেকে জানলে আরো ভালোভাবে খোঁজ নিতে পারতো মুহিতের সম্পর্কে। সানজি বারণ তোমার শুনতে হবে কেন? আপু যদি বয়সে আমার ছোট হতো তাহলে এটা মানতো ভাবি, শাসন শব্দটা ব্যবহার করা যেত। কিন্তু আপু আমার বড়, আমি কিভাবে তার পার্সোনাল বিষয় পারমিশন ছাড়া জানাই সবাইকে? সান্নিধ্যকে জানালে ক্ষতি কি হতো? সানজি আপুর যথেষ্ট ভালো বন্ডিং ওনার সাথে, সরফরাজ ভাইয়ার সাথে। সানজি আপু যদি প্রয়োজন বোধ করতো নিশ্চয়ই সে নিজেই জানাতো, আমার বলতে হতো না। এখন সে যদি না চায়, আমার এখানে ইন্টারফেয়ার করাটা দৃষ্টিকটু ভাবি। তিথি অন্ধকার মুখে চাপা শ্বাস ফেলে তিক্ত সুরে বলে, সব জায়গায় এত কার্টিসি মানার ফল দেখতেই পাচ্ছি, কিছু বলার নেই আমার। আর এসব অশান্তি আর ভালো লাগে না। বাহিরে বের হওয়াটাই এখন কঠিন হয়ে পড়বে, যা পরিস্থিতি। পুরো চট্টগ্রাম জানাজানি হয়ে গিয়েছে, মান সম্মানের কিছু থাকলো না, মুখ দেখানো কঠিন হয়ে পড়বে। শেহরিন চুপচাপ তিথির বিরক্তির স্বরের কথা শুনে যায়। প্রত্যুত্তর দেওয়ার ইচ্ছা জাগ্রত হয় না। মানুষের সমালোচনার চেয়ে সানজি আপুর কষ্টটা আসল তার কাছে। লোকে কথা বলবেই, কথা শোনাবেই, কে কি বলল সেটা নিয়ে বিচার বিশ্লেষণ করাটাই বরং বোকামি। তিথি বিরস মুখে চলে যায় হনহনিয়ে। শেহরিন এক পলক শান্তির দরজার পানে চেয়ে স্থির হয়ে দাঁড়িয়ে থাকে। চোখের পলকে তাসের ঘরের ন্যায় সব কিছু কেমন ঝুরঝুর করে ভেঙে পড়ল। এই তো সেদিন শপিং মলে মুহিদের সঙ্গে দেখা করলো তারা, একসাথে সবাই মিলে সময় কাটালো, গল্পগুজব হাসি আড্ডায় মাতোয়ারা হয়েছিল। সানজি আপুর প্রতি কি নিরস্তর ভালোবাসা ছিল তার, ঘুণাক্ষরেও বোঝার উপায় ছিল না এগুলো মিথ্যা নাটক। মানুষটার অন্তর এতটাই কালো ছিল, এতটাই নিকৃষ্ট ছিল যে একজন মানুষকে স্বপ্ন দেখিয়ে ভালোবাসার অভিনয় করে এভাবে চুরমার করে দিয়ে গেল। বুক কাঁপলো না, বিবেকে বাঁধলো না। সানজির কান্না শেহরিনের অন্তরে বিদ্ধ করে যায়। চোখ বন্ধ করে সে নীরবে অশ্রু বিসর্জন দেয়। বুকের ভেতরে ভাঙচুর হচ্ছে। এই হাসি খুশি সুন্দর মনের মানবটি কেন কষ্ট পেল? কেন পাহাড় সমান দুঃখ এসে তার উপরে ভর করে বসলো? কেন ভালোবাসার মতো সুন্দর একটা অনুভূতির কাছে সে ঠকে গেল? আর কি কখনো সে ভালোবাসার প্রতি বিশ্বাস ফিরিয়ে আনতে পারবে? যদি ভুল না করি তুমি বোধহয় সান্নিধ্যের বউ, তাই না? পিছন হতে ভারী পুরুষালী কণ্ঠস্বর কর্ণকুহরে পৌঁছাতেই শেহরিন চোখ খুলে ফেলে।
বা হাতের পিষ্টে চোখ মুছে তড়িৎ হাতে মাথার শাড়ির আঁচল টেনে নেয়। পিছু ঘুরে তাকাতেই এক অচেনা মধ্যবয়স্ক ব্যক্তিকে এই সময় উপরতলায় দেখে কিছুটা অবাক হলেও ধীর কণ্ঠে প্রতিউত্তর দেয়, জি। রাদিন সাহেব নিশ্চিন্ত হতেই মুখের যৎকিঞ্চিত হাসি টেনে এগিয়ে আসেন। শেহরিনের মুখোমুখি দাঁড়িয়ে স্থির চোখ রেখায় এক দৃষ্টিতে তাকিয়ে বলেন, আমি সান্নিধ্যের মামা হই সম্পর্কে, অন্বেষার চাচু। ও আচ্ছা। সেহরিন নাম, তাই না? জি। চুয়েটে পড়ছো? জি। তোমার সম্পর্কে শুনেছি বেশ, দেখার ইচ্ছা ছিল কে সে ভাগ্যবতী যে আমার ভাতিজির জায়গা দখল করে নিয়েছে। সানজির বিয়ে উপলক্ষে সেই সুযোগটা আজকে হয়ে গেল। বিয়ে না হলে কি তোমাকে দেখার ইচ্ছাটা তো পূরণ হলো, এই অনেক। রাদিন সাহেবের চোখের দৃষ্টি শেহরিনের পুরো শরীর বুলিয়ে আসে। লাল খয়েরি রঙের শাড়িতে শুভ্র ফুল প্রতিস্ফুটিত হওয়ার মতো নজর কাড়ে তার। শেহরিন নিরুত্তর ভাবে দেখে, ঠোঁটের কোণে বক্র হাসি ঝুলিয়ে ফের বলে, এত আদব মানতে হবে না বৌমা, দুঃসম্পর্কের মামা হই তোমার। মাথা থেকে আঁচল নামাতে পারো, শাড়িতে তোমাকে বেশ লাগছে। বিষণ্ণ পরিবেশে অরুচিকর কথা শুনতেই শেহরিনের মুখভঙ্গি বদলে যায়। কপালের রেখাগুলো দৃশ্যমান হয়ে ওঠে তার সঙ্গে সঙ্গে। কণ্ঠ শক্ত করে বলে, আপনি দুঃসম্পর্কের মামা হন আর যেই হন, বয়সে আমার বাবার সমান। আপনাকে সম্মান দেওয়াটা আমার কর্তব্য। আশা করি আপনি সেই মানটা বজায় রেখে কথা বলবেন। অবশ্যই অবশ্যই, মান তো রাখবই, তবে প্লিজ বাবার বয়সী বলো না, আমি এসব নিতে পারি না। তোমার বডি ফিটনেসটা কিন্তু অনেক সুন্দর। আঙ্কেল, আপনার ভাতিজি অন্বেষা না? অন্বেষা কিন্তু আমার বড় সম্পর্কে আপু হয়। অন্বেষা আপু এসছে কি? রাদিন সাহেব ক্রু হাসি হাসে, দু হাত প্যান্টের পকেটে ঢুকিয়ে শেহরিনের দিকে ঝুঁকে বলেন, সান্নিধ্যের মতোই দেখছি শেয়ানা মেয়ে তুমি, কিভাবে কথার বাক পরিবর্তন করে ফেলো। ঘুঘু টাইপের আর কি। যাই হোক, কথা না বলে একটা দারুণ প্রস্তাব দিই তোমাকে। আমার কাজ আছে আঙ্কেল, আমি শুনতে ইচ্ছুক নই। শেহরিন পাশ কাটিয়ে চলে যেতে উদ্যক্ত হলেই রাদিন সাহেব পথ রোধ করেন। দু এক কদম করে এগিয়ে আসতে শুরু করে শেহরিনের ততস্থ ভঙ্গিতে পেছাতে থাকে। লোভাতুর দৃষ্টিতে চেয়ে থাকা মুখরেখা দেখে মনে ভয়ে এসে জেকে ধরে। করো একটু, এত ব্যস্ততা কিসের? দারুণ একটা প্রস্তাব, শুনলে তুমিও খুশি হয়ে যাবে। চট্টগ্রামের ওডিআই বার ক্লাব চেনো নিশ্চয়ই, ওটা কিন্তু আমার। প্রতিদিন গভীর রাতে তোমার মতো সুন্দরী নারীদের ভিড় জমে সেখানে, ভরপুর আড্ডা, নাচানাচি মজা হয়, চিল মুডে আমরা এনজয় করি। তুমি যদি সেখানে যাও তাহলে কিন্তু একদম জমে যাবে। এনজয় না করলে কিসের লাইফ বলো? এসব সাংসারিক ঝামেলা মাথা হতে নামিয়ে ফেলো। সান্নিধ্যকে ম্যানেজ করার দায়িত্ব আমার, তুমি শুধু রাজি হও। শেহরিনের চোখ মুখ ঘৃণায় উল্টে আসে কথাগুলো শুনে। চোয়াল শক্ত করে পিছু হাঁটা থামিয়ে সে দাঁড়িয়ে পড়ে। তাচ্ছিল্য মাখা কণ্ঠ উন্মুক্ত করে বলে, আপনার কুরুচিপূর্ণ প্রস্তাব দেওয়া শেষ হয়েছে। এবার একটা ভালো কথা বলি, শুনবেন দয়া করে। চারিত্রিক নৈতিকতা অনেক বড় একটা গুণ, যেটা না থাকলে মানুষকে পশুর সমান তুলনা করা হয়। আমি অনুরোধ করব, এই বয়সে এসে মেয়ের বয়সী কোনো মেয়ের দিকে নোংরা কথা বলবেন না। যদিও এই মুহূর্তে আপনাকে আমার কাছে পশুর মতো লাগছে, মনে হচ্ছে আপনার শিক্ষা দরকার। কুল কুল, এসব নীতি নৈতিকতার কথা ছাড়ো। এন্টারটেনমেন্ট ছাড়া কিসের লাইফ? এক রাতেই 3.5 কোটি টাকা গিফট পাবে। সান্নিধ্য যদি জানে, আপনার জবান টেনে ছিঁড়ে ফেলবে বলে দিলাম। শেহরিন ক্রুদ্ধ নয়নে তাকিয়ে নিজের ভেতরে সাহস জোগায়। সামনে দাঁড়ানো উচ্ছিষ্টের ন্যায় ব্যক্তিকে ফের উপেক্ষা করে সামনে পা বাড়াতেই পিছন হতে তার শাড়ির আঁচল টেনে ধরে লোকটি। থমকে দাঁড়ায় সে, শীত দ্বারা বেয়ে ঠান্ডা স্রোত নেমে যায় মুহূর্তেই। মুখ হতে বের হয় অস্পষ্ট সুরে ভয়ার্থ আওয়াজ। বিস্ফোরিত নেত্রে পেছনে তাকানোর ঠিক আগেই সিঁড়ির সম্মুখে দাঁড়ানো নেতা সাহেবকে হঠাৎ দেখতে পায় সে। রাদিম সাহেব পিছু ঘুরে শেহরিনকে স্পর্শ করতে গিয়ে কারো লম্বা দৈহিক ছায়ার হাত থামিয়ে ফেলে। চোখ তুলে তাকাতেই দেখতে পায় অগ্নিগোলকে পরিণত হওয়া কারো দুটো চোখকে। বরফ শীতল মুখভঙ্গিতে যে কিনা স্থির হয়ে দাঁড়িয়ে আছে সম্মুখে। রাদিম সাহেবের হাত সঙ্গে সঙ্গে শাড়ির আঁচল হতে নেমে আসে, গুটিয়ে নেয় নিচ বরাবর। ফ্যাকাশে বর্ণহীন মুখে শুকনো ঢোক গিলে কিছু বলার চেষ্টা করে, কিন্তু অধিক উদ্দীপনায় তার মুখ ফুটে কোনো কথা বের হয় না। সান্নিধ্য ধীর পায়ে এগিয়ে আসতেই শেহরিন এক ছুটে তার কাছে চলে যায়। গলার ভেতরে জমে থাকা আর্তনাদ প্রস্ফুটিত হতেই চওড়া বুকের ভাঁজে মুখ লুকিয়ে নেয় সে। মৃদু ঝংকারে কেঁপে ওঠে তার শরীর। ঘরে যাও, আমি আসছি।
বরফ শীতল কণ্ঠে সান্নিধ্যের বলা কথা শেহরিনের শ্রবণ হয়, তবে পরিবর্তন হয় না তার অবস্থানের। সান্নিধ্য রাদিম সাহেবের দিকে ক্ষুব্ধতার দৃষ্টিতে তাকিয়ে থেকে একই কণ্ঠ বজায় রেখে ফের বলে ওঠে, তোমার গায়ে কি স্পর্শ করেছে? না, কিন্তু শাড়ির আঁচল। আমি দেখেছি। তুমি ঘরে যাও, তাকে আমি ভালো কথা শিখিয়ে আসছি।